নমস্কার বন্ধুরা, আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প রক্তের স্বাদ, লেখক হীরেন চট্টোপাধ্যায়। একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল বোধহয়। খোঁচা খেয়েই সোজা হয়ে বসলাম। শুনতে পাচ্ছিলাম তমালবাবুর গলা। ফিসফিস করে বলছেন, দেখো এসে গেছে। প্রথমটা কিছুই নজর হচ্ছিল না। খুব কম করেও 400 গজ দূরে রয়েছে ঢিবিটা। তার ওপর আবছা চাঁদের আলো, মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে। কাজেই ভালো করে নজর করাও সম্ভব নয় বোধহয়। তবু আমি এবার দেখতে পাচ্ছিলাম ঢিপির ওপর চিত হয়ে কেউ একজন শুয়ে আছে বলেই মনে হচ্ছিল আমার। সেটা মানুষই না অন্য কোনো জীব, সেটা এত দূর থেকে কখনোই বলা সম্ভব নয়। কিন্তু কিছু একটা আছেই, এ সম্বন্ধে কোনোই সন্দেহ নেই। আরও ভালো করে দেখবার জন্য দৃষ্টিশক্তিকে প্রখর রাখার চেষ্টা করলাম। ব্যাপারটা প্রথম থেকে একটু খুলে বলা দরকার বোধ হয়, নইলে কলকাতা ছেড়ে এত দূরে এই বাতকুল্লায় আমি কেনই বা এলাম, আর এই পোড়ো বাড়িতে বসে মাঝরাত্রিরে প্রকৃতির শোভাই বা কেন দেখছি, সেটা ঠিক বুঝতে পারা যাবে না। না, তমালবাবুর সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। দু একবার দেখেছি বিধানের বাড়িতে, এই পর্যন্ত। বিধানের সঙ্গে বন্ধুত্ব অবশ্য আমার কলেজ জীবন থেকেই, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা এখনো পর্যন্ত কাটেনি। বিধানের কাছে বরং আমি তমালবাবুর কথা শুনেছি অনেকবার। দুঃখ করে বলেছে, বাবাকে আমি আর বুঝিয়ে পারলাম না। আমার এখানে কি জায়গার কোনো অভাব আছে যে তুমি একা একা বাতকুল্লায় পড়ে আছো? একা ওকে দেখাশোনা করে কে ওখানে? আমি হয়তো জানতে চেয়েছি। বিধান মুখ চোখের একটা বিচিত্র ভঙ্গি করে বলেছে, কেন, ওর প্রাণের বন্ধু কংসারী সামন্ত আছে। কংসারী সামন্ত? হ্যাঁ রে, সেটা আরও বড় পাগল। শুনেছি বুড়োর প্রচুর টাকা, আর সোনাদানা নাকি তার চেয়েও অনেক বেশি। সেই সব ধন সম্পত্তি বুড়ো আগলে বসে আছে সেখানে তাদের পৈতৃক বাড়িতে। চাকর বাকর আর রান্নার লোকজন দিব্যি মেজাজে রয়েছে সেখানে। কংসারী বাবুর ছেলে মেয়ে নেই কেউ? নেই মানে সবাই প্রতিষ্ঠিত তারা। কত করে ডাকাডাকি করছে, এই আমার মতোই। কিন্তু বুড়ো শুনলে তো সে কথা। বিশাল দোতলা অট্টালিকায় ঘুরে বেড়াচ্ছেন আর যখের ধন পাহারা দিচ্ছেন। কিন্তু তোর বাবার তো আর যখের ধন নেই, তিনি ওখানে পড়ে আছেন কেন? ওই যে প্রাণের বন্ধু আছে, কংসারী সামন্ত। মুখে আওয়াজ সেই ভঙ্গি ফুটিয়ে বলেছে। তবু বাবার কাজকর্মের একটা মানে বুঝি। এখানে শহরে ভালো লাগছে না, অচপাড়া গায়ে খেটে খাওয়া মানুষজনের কাছে থাকবেন। থাকছিলেনও তাই। সামান্য একটু জায়গা জমি আছে, তরি তরকারির গাছ লাগিয়েছেন, ফুলের গাছও আছে। সারাদিন খাটাখাটনি করে শরীরটাকে তরতাজা রাখেন। আর আনন্দ বলতে ওই বুড়োর কাছে বসে দিনে একবার করে গল্প করা। তা যেরকম চলছিল সেরকম থাকলে কোনো অসুবিধা ছিল না। মুশকিল হলো কংসারী সামন্ত মারা গিয়ে। ডাক্তার বদ্যি তেমন কেউ ধারে কাছে নেই। হঠাৎ কিছু একটা হলে বাঁচানো শক্ত, এ কথা ছেলেরা 1000 বার বলেছে, উনি শোনেননি। ব্যাপারটা হলোও সেই রকম। হঠাৎই শরীর খারাপ, ডাক্তার ডাকারও সময় পাওয়া গেল না, কংসারীবাবু মারা গেলেন। তার সঙ্গে অবশ্য আমার এখানে আসার কোনো সম্বন্ধ নেই। কংসারীবাবু বাঁচলেন না মরলেন তাতে আমার কি। কিন্তু সমস্যা হলো এই যে, ছেলেরা যখন জলের দামে বাড়িটা বেচে দিতে চাইল, তমালবাবু সে সুযোগ ছাড়লেন না।
বাড়িটা তিনিই কিনে নিলেন। আর তারপরই আরম্ভ হলো যত সমস্যা। আমার আশাটাও আসলে সেই কারণেই। বিধান তো বলে টলে কিছু করতে পারেনি, আমি যাতে ওকে রাজি করাতে পারি এখান থেকে চলে যাবার ব্যাপারে। আমি পুলিশ বিভাগের পদস্থ কর্মচারী শুনে রাজি হয়ে গিয়েছিলেন উনি আমার আসার কথায়। অত্যন্ত সস্তায় বাড়িটা পাওয়া গেল, সেই জন্যেই লোভ সামলাতে পারেননি। বিধান এই কথাই আমাকে বলেছিল। এখানে এসে তমালবাবুর কাছে কিন্তু শুনলাম অন্য ব্যাপার। গতকালই এসেছি, দুপুরে বিশ্রামের পর বলছিলেন, তুমি ভাবছ দামে কম বলে এ বাড়ি আমি কিনেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। তবে একটা কারণ হচ্ছে, কংসারি আমায় বারবার বলতো পুরনো একতলা বাড়িটা আমি বড় যত্ন করে একেবারে নতুন করে তৈরি করেছি। প্রত্যেকটি জিনিস আমি অর্ডার দিয়ে আনিয়েছি। এ বাড়ি আমি মরার পর অন্য হাতে পড়লে আমি মরেও শান্তি পাব না। সেরকম হলে বাড়িটা তো উনি আপনাকে উইল করে দিয়েই যেতে পারতেন, এত ঘনিষ্ঠ বন্ধু আপনার। বলেছিল, অনেকবার বলেছিল আমায় সে কথা, আমি পাত্তা দিইনি ওর কথায়। দ্বিতীয় কারণ, মানে এটা নিশ্চয়ই একমাত্র কারণ নয়। না, সেটা বলতে গেলে বেশ খানিকটা সময় লাগবে বলেই তুমি আসবে শুনে আমি বাধা দিইনি। বিধান আমার কোনো কথাই শোনে না, তাকে এসব বলতে গেলে সে হেসেই উড়িয়ে দিত। আমি শুনেছিলাম তমালবাবুর কথা, হেসে উড়িয়ে দেওয়ার মতো মোটেই নয়। গোটা ব্যাপারটার পেছনে বেশ খানিকটা রহস্য আছে বলেই আমার মনে হয়েছিল। টাকা পয়সা কংসারীবাবুর যা ছিল সেটা কাছাকাছি একটা ব্যাংকেই জমা ছিল। সপ্তাহে একদিন করে ব্যাংকে যেতেন, যেটুকু দরকার তুলে নিয়ে আসতেন। ছেলেরা তার অ্যাকাউন্টে টাকাও পাঠাতো। তবে সোনাদানা হিরে জহরত তিনি নিজের কাছছাড়া করতেন না। যে ঘরে তিনি শুতেন সেই ঘরেই একটা বড় আয়রন চেস্টে তা রাখা থাকত, আর তার চাবি তিনি কখনো হাতছাড়া করতেন না। তমালবাবুই বোধহয় একমাত্র লোক যিনি সেই চাবি দেখেছেন। তিনি অনেকবার বলেছেন ব্যাংকের লকারে সে চাবি রেখে দেবার কথা। কংসারী সামন্ত তার এই কথাটা শোনেননি। বাড়িতে বাইরের লোক বলতে তেমন বড় একটা ছিল না কেউ। বহুদিনের চেনা মানুষ কেষ্ট দাস, এখানকারই লোক। সেই ছিল তার সর্বক্ষণের দেখাশোনার লোক। বাড়ি ঘর পরিষ্কার রাখার জন্যে একটা ঠিকে লোক ছিল, তাকেও ঠিক করেছিল কেষ্ট দাস। রান্নার লোক বাসিনি, সেও কেষ্ট দাসেরই লোক। লোক বলতে বাড়িতে এই। তবে সেই সঙ্গে মাঝে মাঝেই আসতো একটি মেয়ে, ফুলি, কেষ্ট দাসের নাতনি। তাকে বড় ভালোবাসত কংসারী সামন্ত। ফুলি সম্বন্ধে একটা অদ্ভুত কথা কাল বলছিলেন তমালবাবু আমাকে। কেষ্ট দাসের আরেক নাতনি আছে, সে নাকি মোটামুটি ভালোই দেখতে, অথচ এই মেয়েটি দেখতে একেবারে কদাকার। এর গায়ের রং নাকি আবলুস কাঠের মতো, রুক্ষ চুল, চোখ দুটো ভাঁটার মতো, গিলতে আসছে যেন। আর সবচেয়ে বীভৎস হচ্ছে ওর সামনের দুটি দাঁত যেন এক আঙুল করে বেরিয়ে এসেছে সামনে। এই চেহারার জন্যেই সবাই দুধছাই করত ওকে, নিজের মা বাবা পর্যন্ত। ওর স্বভাবটা ভারী ভালো ছিল, গালমন্দ সব শুনে যেত মুখ বুজে। ভালোবাসত ফুলিকে তার দাদু আর ওই কংসারী সামন্ত। নিয়ে আসতে বলতো বাড়িতে, এলেই খাইয়ে দাইয়ে পাঠাতো বাড়ি। অনেক কথাই বলেছিলেন তমালবাবু, তার কাছ থেকে বেছে নিয়েছিলাম আমি আসল কথাগুলো। বাড়িতে সেগুন কাঠের কিছু আসবাব বানাবেন ঠিক করেছিলেন কংসারী বাবু। আসলে একটা সাহেব বাড়ি ভাঙার সময়
নিলামে বেশ কিছু ভালো কাঠ পেয়ে গিয়েছিলেন। ভালো কাজের জন্য ভালো মিস্ত্রিরও সন্ধান পেয়েছিলেন। কোথা থেকে কে জানে। তারা বাড়িতে মাসখানেক থেকে কাজটা করবে, এই রকমই কথা হয়েছিল। কাজটা দিন দশেক চলার পরই এই কাণ্ড। বুকে ব্যথা কংসারীবাবু অনুভব করেছিলেন সকালবেলাতেই। তমালবাবুকে বলেও ছিলেন সে কথা। ভালো ডাক্তার বলতে কৃষ্ণনগরে, মানে তমালবাবু যার উপরে ভরসা করতে পারে আর কি। একটা গাড়ি করে তার কাছে চলে যাওয়ার কথা বলেছিলেন তমালবাবু। উনি কান করেননি। পরিচিত ডাক্তার ফোন করলেও না এসে পারতেন না। কংসারীবাবু সেটাও করতে দেননি। তমালবাবু আবার খবর পেলেন প্রায় মাঝরাতে। ফুলি তাকে ডেকে তুলেছিল। যেটুকু বোঝা গিয়েছিল তার কান্নাকাটি থেকে, রাতে শোবার পর ব্যথাটা খুব বাড়ে। কৃষ্ণনগরে ডাক্তারের বাড়ি কেষ্টদাস চেনে। সে একটা সাইকেল জোগাড় করে বেরিয়ে পড়েছিল ডাক্তারের বাড়ির দিকে। ফুলি বলেছিল তমালবাবুকে খবর দিতে। তমালবাবু এসে কংসারী সামন্তকে জীবিত অবস্থায় পাননি, অন্তত সেই রকমই তার ধারণা। সঙ্গে সঙ্গে স্থানীয় এক ডাক্তারকে ফোন করেছিলেন। কৃষ্ণনগরে বড় ডাক্তারকেও ফোন করেছিলেন একটা। কেষ্টদাস সেখানে গিয়েছিল কিনা বাড়ি থেকে কেউ বলতে পারেনি। তবে ডাক্তার যে একটা সেমিনারে যোগ দিতে কলকাতা গিয়েছেন সেটা তারা জানিয়ে দিয়েছিল। স্থানীয় ডাক্তার ডেথ সার্টিফিকেট দেওয়ার পর পাড়ার লোকজন ডেকে সব ব্যবস্থা করতে বেশ খানিকটা সময় লেগেছিল। ভোরবেলাতেই এসে পড়েছিল ছেলে। কাজকর্ম মিটিয়ে ফিরে আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তখনই গোটা ব্যাপারটা নজরে পড়েছিল তমালবাবু। কংসারীবাবুর আয়রন চেস্টের পাল্লা খোলা, চাবি দিয়েই কেউ খুলেছে এবং তার ভেতরটা একেবারে শূন্য। এক টুকরো সোনাদানাও কেউ পাবে না সেখানে। আরও একটা ব্যাপার, কাঠের মিস্ত্রি দুটোও হাওয়া, তাদেরও কোনো সন্ধান নেই। দুয়ে দুয়ে চার একেবারে। ঘরে কাজ করতে এসে খুঁটিয়ে খুঁটিয়ে সব লক্ষ্য করেছে তারা। চাবির সন্ধান জেনেছে এবং সুযোগ বুঝে সমস্ত বার করে নিয়ে পালিয়েছে বাড়ি থেকে। সেই সঙ্গে আরও একটা ব্যাপারও রহস্য রয়েই গেল। কেষ্টদাস যে গিয়েছিল ডাক্তার ডাকতে, সেও কিন্তু আর ফিরে এলো না সেই সঙ্গে ফুলিও। এই রহস্যটা কাটতে বেশ কয়েকটা দিন সময় লেগেছিল। ততদিনে এই বাড়িটা কিনেছেন তমালবাবু। যেমন একা থাকতেন তেমনি একাই ছিলেন। ওই ঢিবিটা হঠাৎই তার দৃষ্টি আকর্ষণ করেছিল। ঢিবিটা আগে ছিল কি ওখানে তিনি মনে করতে পারেননি। পরিত্যক্ত জঙ্গল বিশেষ, ওখানে কি ছিল আর কি না ছিল মনে রাখাও সহজ নয়। পায়ে পায়ে নিজেই একদিন এগিয়ে গিয়েছিলেন ওইদিকে। সন্দেহ হওয়ায় একটা মুনিশকে খবর দিয়েছিলেন। তারপরই ঢিবির তলা থেকে বেরিয়ে এসেছিল কেষ্টদাসের অর্ধগলিত সব। এরপর থানা পুলিশ কর্মব্যস্ততা, থানার ওসি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন। ডাক্তারের বাড়ি থেকে নিশ্চয়ই ফিরে আসছিল কেষ্টদাস, আর কংসারী সামন্তর বিশাল ধনভাণ্ডার নিয়ে চম্পট দিচ্ছিল মিস্ত্রিরা। রাস্তায় কেষ্টদাসের সঙ্গে দেখা। এরকম একটা কাজের সাক্ষী রাখার মতো বোকা তারা ছিল না। সুতরাং বাকি কাজটা সেখানেই শেষ করে তারা এবং ওইখানে পুঁতে দেয় কেষ্টদাসের দেহ। প্রমাণ হিসেবে কেষ্টদাসের ভাঙাচোরা সাইকেল আর সোনার হারের টুকরো টাকরা চেনটেনও ওখানে পাওয়া যায়। কিন্তু ফুলি কোথায় গেল তার কোনো সন্ধান পাওয়া যায় না। অবশ্য পুলিশ সন্ধান করা ছাড়াও আরও রোমহর্ষক ব্যাপার এখানে ঘটে গিয়েছে অনেক। মূলত বিধান তার বাবাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে ব্যস্ত। সেই সমস্ত ঘটনার সূত্রপাত ওই ঢিবি থেকেই। ঠিক সেই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি আমি,
ঢিবির ওপর যেন কেউ শুয়ে আছে দেখতে পেয়েছিলেন তমালবাবু। সাহসে ভর করে একেবারে সামনে এগিয়ে গিয়েছিলেন। গিয়ে কাউকে দেখতে পাননি। একেবারে কর্পূরের মতো উবে গিয়েছিল। তাতে অবশ্য তিনি ভয় পাননি। ভয় পেয়েছিলেন দূরে আরেকটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। খুব ভালো করে অবশ্য কখনো দেখেননি তমালবাবু, কিন্তু বুঝতে পেরেছিলেন এ সেই মিস্ত্রি দুটোরই একটা। ভয়ে পালিয়ে এসেছিলেন যত তাড়াতাড়ি পারেন। বাড়ির বারান্দা থেকে যা দেখেছিলেন সেটাও কিন্তু কম বিস্ময়কর নয়। পরী কখনো চোখে দেখেননি তমালবাবু, কিন্তু ঢিবির ওপর হাওয়ায় যাকে ভাসতে দেখেছিলেন সে যেন একটা পরীরই ছায়া। মিস্ত্রি লোকটা এগিয়ে আসছে, আর সে যেন উঠতে উঠতে চলেছে তার গায়ের সঙ্গে লেপ্টে। কি দেখছি এসব? সত্যি না চোখের ভুল? এসব ভাবার মাঝেই সব যেন মিলিয়ে গিয়েছিল চোখের সামনে থেকে। কিন্তু সত্যিই যে চোখের ভুল নয় সেটা বোঝা গিয়েছিল পরের দিন সকালে একটু দেরি করে ওঠার পর। ভিড়টি সরিয়ে তমালবাবু দেখতে পেয়েছিলেন বাড়ির সামনে পড়ে আছে সেই মিস্ত্রিরই মৃতদেহ। এরকম মৃতদেহ তিনি কখনো দেখেননি। গোটা শরীর থেকে সমস্ত রক্ত কে যেন নিঃশেষে শুষে নিয়েছে। গোটা দেহটা একেবারে ফ্যাকফ্যাকে সাদা। দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ঘাড়ের কাছে ছোট একটা ক্ষত, যেন সেখান দিয়েই বেরিয়ে গেছে দেহের সমস্ত রক্ত। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার সেই কাণ্ড। মাত্র 3 দিন আগে লোকটাকে সকালে তমালবাবু দেখেছিলেন এই বাড়ির চারপাশে ঘুরঘুর করতে, ভেতরে আসেনি। এলে সন্দেহটা দূর করে নিতে পারতেন সত্যি সে আরেকটা মিস্ত্রি কিনা। কিন্তু দেখতে পেয়েছিলেন তাকে আবার রাত্রে ওই ঢিবির পাশেই, এবং কিছুক্ষণ পরে সেই একই দৃশ্য ভেসে উঠেছিল চোখের সামনে। ধীরে ধীরে ঢিবির কাছ থেকে সরে আসছে লোকটা, আর তার গায়ের ওপর ভেসে বেড়াচ্ছে সেই ফিনফিনে পোশাকের সাদা একটা স্বপ্নের পরীর ছায়া শরীর। যেন জানতেনি সকালে কি দেখতে পাবেন, এই ভেবে সারা রাত ঘুম হয়নি। শেষ রাতের দিকে চোখ দুটো জড়িয়ে এসেছিল। সকালে উঠে দেখেছিলেন যা ভেবেছিলেন একেবারে ঠিক তাই। ফ্যাকাশে মুখ চোখ, ঘাড়ের কাছে ক্ষত। না, এত কথা বিধানকে বলেননি তমালবাবু। বললে হয়তো বিধান জোর করেই নিয়ে যেত তাকে। বিধান শোনেনি বলেই আমিও জানতে পারিনি এত সব কথা। জানলে হয়তো আমিও সেই কথাই বলতাম। তবে কাল ওর কাছে এত কথা শোনার পর আমার নিজেরও কেমন খটকা লেগেছিল। সমস্ত ব্যাপারটাই কাকতালীয় নয় তো? চোখের ভুলও তো হতে পারে। বুড়ো মানুষ ভুলভাল কিছু দেখতেই পারেন। কিন্তু ভুল যে তিনি দেখেননি আজকে এই মুহূর্তে সে কথা বুঝতে পারছি আমি। কাল আমার ইচ্ছে সত্ত্বেও বারান্দায় বসতে দেননি তিনি। বলেছিলেন, ক্লান্ত আছো, আজকের দিনটা বিশ্রাম করো। আমি তেমন জোর করিনি, কিন্তু সত্যিই আজ চোখের সামনে যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে উদ্ভ্রান্তের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেবে চলেছিলাম তমালবাবুর গতকালের কথাগুলো। এখন এক ঝটকায় নিজেকে সচকিত করে নিলাম। এত ভাববারই বা কি আছে দাঁড়িয়ে? কাল অত সব গল্প শুনেছি বলেই তো গাটা ছমছম করছে। নইলে ঢিবির ওপর কে একজন শুয়ে আছে
তাতে ভয় পাবার তো কিছু নেই। পাগল ঠাগল গোছের লোক তো গিয়ে শুতেই পারে ওখানে। তাছাড়া ওটা যে মানুষ এখান থেকে তাও তো স্পষ্ট করে বোঝার উপায় নেই। গলাটা একটু ঝেড়ে নিয়ে বললাম, একটু এগিয়ে দেখব না কি আমরা? দেখবে? আপনার ইচ্ছা হয় আপনি থাকুন, আমি বরং একটু দেখে আসি। না, চলো, আমিও যাই তোমার সঙ্গে। ঘরের মধ্যে বেশ গরমই লাগছিল, কিন্তু ফাঁকায় এসে গাটা কেমন যেন শিরশির করছে। হাত 50 এগোয়ার পর এবার আরেকটু স্পষ্ট হলো যেন। হ্যাঁ, মানুষই বটে, কিন্তু এ কি? পায়ের গতি কমে গিয়েছিল হঠাৎ, কেন জানি না, কিন্তু লোকটা হাঁটু মুড়ে উঠে বসছে না। তাই তো, সেরকমই যেন মনে হচ্ছে। এবং এটা যেন মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ নয়, এটা একটা মেয়েই যেন। পা দুটো অসাড়েই এগিয়ে যাচ্ছিল, তার মধ্যেই দেখতে পেলাম মেয়েটা ঢিবি থেকে নেমেছে নিচে, শটান উঠে দাঁড়িয়েছে। এবার দুটো হাত ওপরে তুলে যেন হাই তুলেছে। তারপরই অবিশ্বাস্য, চোখ দুটো ভালো করে কচলালাম, একবার, দুবার, তিনবার। মেয়েটি নেই ঢিবির পাশে। মেয়েটি কেন, কেউই নেই আর। মাঝরাতে আমরা এই দুটি প্রাণী ছাড়া ঢিবির আশেপাশে অন্য কোনো মানুষ নেই। অবাক কাণ্ড, চোখের পলকে উবে গেল নাকি মেয়েটা? এই রকমই হয়। আমার পা স্থির হয়ে গিয়েছিল, অথচ কেমন ঘোর লাগা মানুষের মতো তমালবাবু এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। বলছিলেন, পরি টরি তো দেখিনি কখনো, তারা এইভাবে মিলিয়ে যেতে পারে বোধ হয়। সেই রকমই তো দেখছি কিনা বারবার, তাই। দাঁড়ান! আমি চিৎকার করে উঠলাম। স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ নেই, কেন যাচ্ছেন ওদিকে মিছিমিছি? কিন্তু কাকে বারণ করব? এবার যেন পা আরো জোরে চলছে। দ্রুত পায়ে তিনি পৌঁছে গিয়েছেন ঢিবির পাশে, এবং যে মুহূর্তে চিৎকার করে বলেছেন, তুমি ঠিকই বলেছ, সত্যি কেউ নেই এখানে। কি যে একটা হয়ে গেল আমি বলতে পারবো না। কোথা থেকে যে একরাশ হিমেল হাওয়া ছুটে এলো কে জানে। শরীরের ভেতরটা যেন কেঁপে উঠেছিল থরথর করে। চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল আপনা থেকেই। চোখ যখন খুললাম, আমি স্তম্ভিত। তমালবাবু দাঁড়িয়ে আছেন ঢিপির পাশে, কিন্তু তিনি এখন আর একা নেই। যেমনটি বলেছিলেন, সাদা ফিনফিনে পোশাক পরা পরী। পরী ঠিক নয়, যেন একটা ছায়া শরীর ভেসে বেড়াচ্ছে তার চারপাশে। সত্যিই দেখছি তো আমি, নাকি তার মতোই ভুল দেখছি আমি? না, ভুল করবার তো সুযোগই নেই। অথচ আশ্চর্য, এমন কিছু কি সত্যিই থাকতে পারে পৃথিবীতে? কি করব না করব কয়েক মুহূর্ত কিছুই ভেবে উঠতে পারিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের কর্তব্য ঠিক করে নিলাম। চিৎকার করে ডাকলাম, তমালবাবু! ফিরে তাকালেন। মুখ দেখতে পাচ্ছি না ভালো করে, কিন্তু গলার আওয়াজে কেমন যেন একটা পরিতৃপ্ত ভাব। বললেন, হ্যাঁ, এখানে কেউ নেই, তুমি ঠিকই বলেছ। আপনি চলে আসুন! ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলাম আমি। যাব, যাব, আর একটু থাকি। সেই আচ্ছন্ন কণ্ঠে বললেন তিনি, একটুও না, ভালো চান তো আপনি চলে আসুন এক্ষুনি। কথায় ভয় পেয়েই হোক আর অবাক হয়েই হোক, ঢিবি ছেড়ে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলেন তমালবাবু। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ছায়া শরীর হাওয়ায় ভেসে যেন এগিয়ে আসছে তার সঙ্গে। তমালবাবু কিছুই বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু তিনি যে বেশ আনন্দে আছেন
এটা আমার মনে হচ্ছে। একটা কথা হঠাৎ মাথায় খেলে গেল আমার। এক রাশ বরফ ঠান্ডা জল ঢেলে দিল কে আমার গায়ে। নিজেকে সামলাবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম, সমস্ত শক্তি এক জায়গায় করে, ফুলি! কিছু একটা হলো যেন। কাপড়টা এগিয়ে এসে আমার মুখ চোখে লেপ্টে পড়েই কোথায় অদৃশ্য হয়ে গেল। আর তমালবাবু শরীরটা হতচেতন অবস্থায় ঝপ করে গড়িয়ে পড়ল মাটিতে। তাড়াতাড়ি গিয়ে পৌঁছলাম তার কাছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছেন। এক্ষুনি চেঁচামেচি করে লোক জড়ো করতে হবে। ডাক্তারও একজন এখনই দরকার, কারণ এর মধ্যেই আমি দেখে নিয়েছি তমালবাবুর ঘাড়ের কাছে একটা ক্ষত। বড় নয়, সদ্য করা, সবে মাত্র রক্ত পড়া শুরু হয়েছে। কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। উঠে বসলাম যখন, তখন সন্ধে হয়ে এসেছে। অজ্ঞান হয়ে গিয়েছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম এখন কিছুই বলতে পারবো না। তবে ভগবানের কৃপায় কাজের কাজগুলো সবই করে উঠতে পেরেছিলাম। তমালবাবুকে ধরাধরি করে নিয়ে আসা, ডাক্তারের হাতে তাকে সমর্পণ করা, চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে বিধানকে খবর দেওয়া পর্যন্ত। বিধানকে দেখতে পাচ্ছিলাম পাশে। আস্তে আস্তে উঠে বসে বললাম, বাবা এখন কেমন আছেন? ভালো আছেন, চিন্তার কিছু নেই, ঘুমোচ্ছেন। তোর নিজের শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বোধহয় শুধু ওই বিশ্রামটুকুরই দরকার ছিল আমার। একটু দুধ টুধ খেয়ে শরীরটা আরও ঝরঝরে হলো। বুঝতেই পারছিলাম বিধান কৌতূহলে ছটফট করছে। একটু একটু করে গোটা ব্যাপারটাই ওকে খুলে বললাম। শুনতে শুনতে ওর মুখেই কেমন আতঙ্কের ছাপ পড়ে যাচ্ছিল যেন। কথা শেষ হতে বলল, তার মানে তুই বলছিস ফুলি ছিল আসলে? হ্যাঁ, ভ্যাম্পায়ার গার্ল, রক্তচোষা মেয়ে, কোনো ভুল নেই। কিন্তু যাকে দেখলি বলছিস সে কি কোনো মানুষ হতে পারে? জানি না ফুলি বেঁচে আছে কি বেঁচে নেই, আমি জানি না। ওর দাদুর মতো কেউ খুন করে থাকতে পারে ওই মিস্ত্রি দুটো। তবে প্রতিশোধ শেষ পর্যন্ত ও নিতে পেরেছে, এ বিষয়ে কোনো ভুল নেই। কিন্তু বাবাকে কেন মিছিমিছি ও অ্যাটাক করতে গেল? বাবা তো কংসারীবাবুর বন্ধু ছিল, আর কংসারীবাবু তো ওকে... জানি না, আজকের দিনে এসব কথা বিশ্বাস করতে ভালো লাগে না, আবার বিশ্বাস না করেও উপায় নেই। সবচেয়ে ভালো এ নিয়ে আর কথা না বলা। ফুলি বেঁচে থাক আর নাই থাক, বাবাকে যে আর এখানে রাখা যায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে আর বলতে। বিধান বললে, কালই এখানকার পাট গুটিয়ে ফেলে বাবাকে নিয়ে আমি চললুম কলকাতা। বলবার ভঙ্গি দেখে এত কাণ্ডের মধ্যেও আমি না হেসে থাকতে পারলাম না। এতক্ষণ আপনারা শুনছিলেন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা গল্প রক্তের স্বাদ। গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।